আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। গতকাল যমুনায় সন্ধ্যায় তিন বাহিনীর প্রধান, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার খান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সাথে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। আমাদের আইন বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এই বৈঠকে অংশগ্রহণ করতে চেয়েছিলেন, কিন্তু তাকে অংশগ্রহণের জন্য অ্যালাউ করা হয়নি, সুতরাং তিনি অংশগ্রহণ করতে পারেননি। এই মিটিং এ কালকে তারা 6টা 50-এ যমুনায় ঢুকেছে এবং মিটিং 17 মিনিট ব্যাপী এই মিটিংটি হয়েছে। এই মিটিং এ কি আলোচনা হয়েছে সেটি নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং একটি প্রেস রিলিজ দিয়েছে। সেই প্রেস রিলিজে বলা হচ্ছে যে আগামী ফেব্রুয়ারি মাসে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য আলোচনা হয়েছে এবং সেই নির্বাচনে 90,000 সেনা সদস্য, 2,500 নৌবাহিনীর সদস্য এবং 1,500 বিমান বাহিনীর সদস্য অংশগ্রহণ করবেন এবং সেই নিরাপত্তা নিয়ে আলাপের পাশাপাশি আগামী 21শে নভেম্বর আমাদের যে সশস্ত্র বাহিনী দিবস, সেই দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে প্রধান উপদেষ্টাকে। এইবার আমি আপনাদের একদম নিশ্চিত করে জানাচ্ছি যে প্রেস রিলিজে এই যে তথ্যগুলো দেওয়া হয়েছে, এই প্রেস রিলিজটি সম্পূর্ণ মিথ্যে। এই প্রেস রিলিজটি আপনি চোখ বন্ধ করে প্রত্যাখ্যান করতে পারেন। গতকালকের বৈঠকে নির্বাচনের নিরাপত্তা কিংবা সশস্ত্র বাহিনী দিবসে ইউনূসের আমন্ত্রণের বিষয়ে কোনো আলোচনা হয়নি। সাধারণত 21শে নভেম্বরের সশস্ত্র বাহিনীর দিবসে সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয় সাধারণত এক সপ্তাহের আগে বা 2-3 দিন আগে। সমসাময়িক ইতিহাসে আমরা কখনো দেখিনি যে 1 নভেম্বর গিয়ে সরকার প্রধানকে 21শে নভেম্বরের সশস্ত্র বাহিনীর দিবসের জন্য আলোচনা করা হচ্ছে। এইখানে নির্বাচনের বিষয়ক নিরাপত্তা সেটা নিয়ে আলোচনাই হয়নি। তাহলে কি আলোচনা হয়েছে? সেই আলোচনাটা যদি আমরা একটু বুঝতে চাই, আমি আপনাদের একটা 1 মিনিটের ভিডিও ক্লিপ দেখাবো। এই ক্লিপটা একটু শুনতে হবে। এই ক্লিপটা শুনলে আবার বাকি আলোচনাটার সাথে আপনারা মিলিয়ে দেখতে পারবেন। এই ভিডিও ক্লিপে আমরা কি দেখবো যে এটা জাতীয় নিরাপত্তা প্রধান, আমেরিকার নিরাপত্তা প্রধান তুলসী গ্যাবার্ড সম্প্রতি বাহরাইনে একটি বক্তৃতা দিয়েছেন। সেই বক্তৃতার একটা চুম্বক অংশ আমি আপনাদের শুনবার জন্য অনুরোধ করছি। The old Washington way of thinking is something we hope is in the rearview mirror and something that has held us back for too long. For decades, our foreign policy has been trapped in a counterproductive and endless cycle of regime change or nation building. It was a one-size-fits-all approach of toppling regimes, trying to impose our system of governance on others, intervene in conflicts that were barely understood, and walk away with more enemies than allies. The results: trillions spent, countless lives lost, and in many cases a creation of greater security threats. The rise of Islamist terrorist groups like ISIS. President Trump was elected by the American people to put an end to this. And from day one, he has showed a very different way to conduct foreign policy, one that is pragmatic, that is deal-driven, with a very realistic approach focused on protecting American security and prosperity while engaging with the world on terms that actually make sense. এই বক্তৃতায় তুলসী গ্যাবার্ড খুব স্পষ্ট করে বলেছেন যে এই যে আমেরিকা তার কোনো দেশে তার সরকারকে পছন্দ না হলে সে দীর্ঘ একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে সেখানে ইনভেস্ট করে সরকার উৎখাত করে নিজেদের পছন্দের সরকার বসানো, যেটাকে বলা হচ্ছে রেজিম চেঞ্জ। এই রেজিম চেঞ্জের এই কূটনীতি থেকে আমেরিকা ট্রাম্প প্রশাসন সরে দাঁড়াচ্ছে। সেই আগের যে বাইডেনের বা তারও আগে যে এই দশকের পর দশক ধরে আমেরিকার এই যে রেজিম চেঞ্জের কূটনীতি, এর জন্য ট্রিলিয়ন ডলার অর্থাৎ হাজার হাজার কোটি ডলার খরচ হয়েছে। অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছে, কাউন্টলেস ব্লাড লস। আর এর পাশাপাশি দেখা গেছে ইসলামী জঙ্গি অভ্যুত্থান বেড়ে গেছে
যেমন আইএসআই বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত হয়েছে। সো ট্রাম্প প্রশাসন এই জায়গা থেকে সরে আসছে। এইবার আমি গতকালকের বৈঠকের কথা বলি, আপনারা একটু মিলিয়ে নেবেন। গতকাল দুপুর 3:40 জেনারেল ওয়াকারের কাছে আমেরিকা থেকে একটি ফোন এসেছিল এবং এই প্রথম আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট, হোয়াইট হাউস এবং পেন্টাগন একই সুরে কথা বলছে। এর আগে আমরা গত 15 মাসে খেয়াল করেছি বাংলাদেশের বিষয়ে এই তিনটি সংস্থার কোনো সমন্বয় ছিল না। ডিপ স্টেট বা স্টেট ডিপার্টমেন্ট একরকম কাজ করছে, হোয়াইট হাউস একরকম বলছে, পেন্টাগন আর একরকম বলছে। সো এই প্রথম তিনটা সংস্থা কোঅর্ডিনেটেড ওয়েতে একটা বার্তা পাঠালো বাংলাদেশের সেনাপ্রধানের কাছে। এই বার্তাটি আমেরিকার থেকে জেনারেল ওয়াকার খানের পাশাপাশি ডক্টর খলিলুর রহমানের কাছেও এসেছে, আরো এসেছে বাংলাদেশে যে চার্জ দ্য অ্যাফেয়ার্স রয়েছেন বর্তমানে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনকে। জেনারেল ওয়াকার চেয়েছিলেন ট্রেসি অ্যান জ্যাকবসন এই যে বার্তাটা আমেরিকার থেকে এসেছে সেটি ডক্টর ইউনুসকে জানান, কিন্তু ট্রেসি খুব স্পষ্ট জানিয়ে দিয়েছে যে দিস ইজ নট হার কাপ অফ টি। তিনি এই বিষয়টি নিয়ে ডক্টর ইউনুসের সাথে কথা বলবেন না। তারপরে এই জেনারেল ওয়াকার তিন বাহিনীর প্রধানকে নিয়ে ডক্টর ইউনুসের সাথে দেখা করতে যান। ডক্টর ইউনুস কিন্তু তাদের বৈঠকে ডাকেননি। গতকাল বিকেলে সন্ধ্যায় ডক্টর ইউনুসের আরো কিছু অ্যাপয়েন্টমেন্ট ছিল উপদেষ্টাদের সাথে, সেগুলো ক্যান্সেল করে এই তিনজনের সাথে বৈঠকটা অ্যারেঞ্জ করা হয় এবং এই সেনা প্রধানই মূলত আর দুইজনকে নিয়ে যমুনায় যান। এবং যেহেতু ডক্টর খলিলও ইনভলভড অ্যান্ড হি রিসিভ দ্য সেম মেসেজ, সেই জন্য তারা ডক্টর খলিলকেও এই বৈঠকে থাকবার জন্য অনুরোধ করেন। আদারওয়াইজ সেনাবাহিনীর সাথে ডক্টর খলিলের সম্পর্কটা খুব একটা উষ্ণ না এবং তারা নর্মাল পরিস্থিতিতে এইসব মিটিং এ সাধারণত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলকে রাখেন না। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমেরিকার থেকে কি বার্তা আমাদের সেনা প্রধানের কাছে এসেছে। খুব স্পষ্টভাবে বাংলাদেশের ব্যাপারে আমেরিকার যে বর্তমান অবস্থান, এবং আমি কালকেও বলেছি যে পল কাপুর সম্প্রতি জয়েন করেছেন, ট্রাম্প প্রশাসন তার রেজিম চেঞ্জের কূটনীতি থেকে সরে এসেছেন। সো বাংলাদেশে আমেরিকা আর ডক্টর ইউনুসের প্রশাসনকে চাইছেন না। ষড়যন্ত্রের মাধ্যমে মার্কিন পৃষ্ঠপোষকতায় শেখ হাসিনার রেজিমকে ষড়যন্ত্রের মাধ্যমে সরিয়ে যে ইউনুস রেজিমকে আনা হয়েছিল, সেই ইউনুস রেজিমকে স্পষ্টভাবে আর চাইছেন না মার্কিন প্রশাসন। এই সংবাদটি গতকাল তারা সেনা প্রধান ট্রেসি অ্যান জ্যাকবসন এবং ডক্টর খলিলকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। এই খবরটি দেওয়ার জন্যই জেনারেল ওয়াকার খান তার আর দুই বাহিনী প্রধানকে নিয়ে যমুনায় গিয়েছিলেন এবং সেখানে ডক্টর ইউনুসকে এটি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন। হোয়াট ডাজ ইট মিন? এর অর্থ হলো যে ডক্টর ইউনুসের বাংলাদেশে থাকার দিন শেষ হয়ে গেছে। আমি গতকালও বলেছি যে ক্ষণ গণনা শুরু হয়ে গেছে, সে চলে যাবে। তিনি চলে গেলে কি আর্মি টেক ওভার করবে? জেনারেল ওয়াকারের সেই সক্ষমতা নেই, সুতরাং মার্শাল ল আসার কোনো সম্ভাবনা নেই। হি হ্যাজ প্রুভেন দ্যাট এবং তিনি কালকে 3 বার বলেছেন ডক্টর ইউনুসকে, স্যার আই এম আন্ডার প্রেশার প্রেশার প্রেশার, এবং তার উপরে ভীষণভাবে আন্তর্জাতিক চাপ সৃষ্টি হয়েছে যেন বাংলাদেশে ডক্টর ইউনুসকে সরিয়ে পরবর্তীতে, যেটি আমার ধারণা যে ডক্টর ইউনুস চলে গেলে সম্ভবত একটি কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচন হবে, এই জায়গাটুকু আমি আমার অনুমান থেকে বলছি। তো এই জায়গায় ডক্টর জেনারেল ওয়াকার খান, ডক্টর ইউনুস চলে যাবে কিন্তু জেনারেল ওয়াকার, আপনারা জানেন যে তার ভেতরে একটা জামাত প্রীতি আছে, তিনি জামাতের একজন নিবেদিত সদস্য বা এখন বলা যায় যে একেবারে ক্যাডার পর্যায়ের লোক। সো কালকের মিটিং এ আপনারা যদি দেখেন জেনারেল ওয়াকারের বডি ল্যাঙ্গুয়েজ, তার মুখের ছবিটা যদি দেখেন যে তিনি আসলে খুব ভালো নেই। কালকে আর একটা কথা বলা হয়েছে যে আপনারা জানেন যে ভারত তার কিছু সামরিক মহড়ার কারণে এই আরব সাগর, বঙ্গোপসাগর, নর্থ ইস্ট ইন্ডিয়া এই একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে নোটাম জারি করেছে, অর্থাৎ সেই আকাশপথ ওই সময়টা বন্ধ থাকবে
এই আকাশপথ বন্ধ থাকার সময় বাংলাদেশের করণীয় কি হবে এটাও এই বাহিনী প্রধানরা ডক্টর ইউনূসের কাছে জানতে চেয়েছেন। ডক্টর ইউনূসকে আরো বলা হয়েছে যে তার বিভিন্ন বক্তব্যে তিনি যেভাবে ভারতকে হোস্টাইল করেছেন, নর্থ ইস্ট নিয়ে যেসব কথা বলেছেন তাতে ভারতকে তিনি শত্রু বানিয়েছেন। তো সেই সময়ে এই এবং বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতানৈক্য সৃষ্টি হয়েছে, একে অন্যের সাথে যে বিরোধিতা চলছে, এই অবস্থায় করণীয় কি সে ব্যাপারেও জেনারেল ওয়াকার ডক্টর ইউনূসের কাছে নির্দেশনা চেয়েছেন। এই ছিল গতকালকের বৈঠক। প্রেস রিলিজের মিথ্যাচার এড়িয়ে আমি আপনাদের সত্য কথাটা বললাম। দুই একটা তথ্য আমি প্রতিশ্রুতিবদ্ধ বলে আপনাদের জানাতে পারলাম না, সেজন্য আমি ক্ষমা প্রার্থী। আপনারা জানেন যে সবসময় কিছু ন্যাশনাল সিক্রেট থাকে, কিছু ইন্টারন্যাশনাল সিক্রেট থাকে, যেগুলো জানলেও বলা যায় না। আমার মনে হচ্ছে বলা উচিত না, কিন্তু আমি গতকালও বলেছি, আজও বলছি যে বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। ডক্টর ইউনূস চলে যাবেন এবং বাংলাদেশ আশা করা যাচ্ছে যে একটি গণতন্ত্রের পথে যাবেন, এবং এই যে গৃহযুদ্ধ, জামাতের দুঃশাসন, বিএনপি ক্ষমতায় চলে এলো, এই জায়গাগুলো ইজি হয়ে আমরা আশা করি যে আগামীতে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সরকার বাংলাদেশে গঠিত হবে। বাংলাদেশের দিনভর কয়েক দফা মুষলধারে বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা শহরের অনেক জায়গা, কিন্তু এমন দিনেও বাংলাদেশের রাজনৈতিক তাপমাত্রা ফুটন্ত কড়াইয়ের মতো। সে তাপ আবার যমুনার জন্য হয়ে দাঁড়িয়েছে আগ্নেয়গিরির লাভার মতো। অগ্নুৎপাত ঠেকাতে দফায় দফায় পর্দার আড়ালে চলছে বহু খেলা। অধ্যাপক ইউনূসের ঐক্যবদ্ধ কমিশনের সুপারিশ, জুলাই সনদের বাস্তবায়ন আর নির্বাচনকে ঠেলে দিয়েছে চরম অনিশ্চয়তায়। তিন মিত্র রাজনৈতিক দলের বিরোধের মুখে সংস্কারের জন্য নেওয়া সব মহাযজ্ঞ ঢাকা পড়ে গেছে। ফলে সরকার পিআর টিম থেকে যতই জোর গলায় বলা হোক না কেন, দেশব্যাপী মানুষের মধ্যে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে ব্যাপক অনিশ্চয়তা দেখা দিয়েছে। 1 অক্টোবর সন্ধ্যায় তিন বাহিনীর প্রধান অধ্যাপক ইউনূসের সাথে বৈঠকে স্মরণ করিয়ে দিয়েছেন পুরনো সেই কথা, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশের পরিস্থিতি ভয়ানক রূপ নিতে পারে, সেনাবাহিনীও আর মাঠে থাকতে পারবে না। সূত্রগুলো বলছে এই অনিশ্চয়তা দূর করতে অধ্যাপক ইউনূস সময় পাবেন 15 নভেম্বর পর্যন্ত। তার মধ্যে তাকে নিতে হবে চূড়ান্ত সিদ্ধান্ত। তবে প্রশ্ন হচ্ছে, সেই সিদ্ধান্ত কি তিনি সংবিধানের মধ্যে থেকেই নেবেন, নাকি দুই রাজনৈতিক মিত্র জামাত ও এনসিপির চাওয়া মতো অসাংবিধানিক পথে হাঁটবেন? সরকারের একাধিক সূত্র বলছে, সাংবিধানিক উপায়ে 15 নভেম্বরের মধ্যে এই নিশ্চয়তার সমাধান করতে না পারলে সরকারের বেশ কয়েকজন সিনিয়র উপদেষ্টা পদত্যাগ করতে পারেন। অন্যদিকে ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর বিএনপির হাইকমান্ড এখন দিশেহারা। আপাতত ধীরে চলনীতি নিলেও পরিস্থিতি বুঝে জুলাই সনদকে আদালতে চ্যালেঞ্জ করা সহ দুটি উপায় ভেবে রেখেছে দলটি। পর্দার আড়ালে সরকারি কিংস পার্টি এনসিপির সাথে আসন ভাগাভাগি এবং ক্ষমতায় গেলে মন্ত্রিত্বের বিষয়টি নিয়ে বিএনপি চালাচ্ছে সমঝোতার চেষ্টা। তবে নাচ সুর বান্দা জামাত ইসলামী নির্বাচনের আগে গণভোট নিয়ে আপাতত অনড় অবস্থানে থাকতে চায় দলটি। সময় বুঝে আরো দাবি নিয়ে মাঠে নামবে তারা, লক্ষ্য নির্বাচন পেছানো। প্রশ্ন হলো, ঘরে ও ঘরের বাইরে নিয়ত দমকা হওয়া বইতে থাকা চরম প্রতিকূল পরিবেশের মধ্যে অধ্যাপক ইউনূস এখন কি করবে? অধ্যাপক ইউনূসের ঘোষিত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হতে গেলে বাকি আছে 3.5 মাস। এমন সময় যেখানে চায়ের টেবিলে থেকে রাজনীতির মাঠে সবখানে আলোচনার বিষয় হওয়ার কথা ছিল কে কোন আসনে দাঁড়াচ্ছে, কার দিকে পাল্লা ভারী, ভোটাররা কেন কাকে ভোট দিবেন, এসব। অথচ গণমাধ্যম থেকে শুরু করে রাজনীতির মাঠ সবখানে আলোচনার বিষয়বস্তুর একটি সংখ্যা, সেটি হলো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। তো এসব আলোচনায় কান পাতলেই শোনা যায় বেশিরভাগ মানুষের মনে হয় নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না কিংবা হওয়া সম্ভব নয়। যারা একটু আশাবাদী তারা মনে করেন নির্বাচন হলেও সেটি হবে খুব খারাপ নির্বাচন। অথচ গত বছর আগস্টে ক্ষমতার পট পরিবর্তনের পর দেশের বেশিরভাগ মানুষের চাওয়া ছিল একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। সেই চাওয়াটাই এখন সবচেয়ে বেশি অনিশ্চয়তা আর বিরোধের মুখে পড়েছে।
দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থার মূলে আছে জুলাই জাতীয় সনদ 2025 এবং এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে সৃষ্ট বিরোধ। মূলত তিনটি বিষয় নিয়ে বিরোধ চরমে উঠেছে। এক, গণভোট জাতীয় নির্বাচনের আগে নাকি একই দিনে হবে। দুই, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার পরেও জুলাই সনদে নোট অফ ডিসেন্টের বিষয়গুলো গায়েব করে দেওয়া। তিন, সংসদকে তুচ্ছ তাচ্ছিল্য করে ঐকমত্য কমিশনের সুপারিশে 270 দিন বা 9 মাসের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে বাস্তবায়নের আদেশ জারি করা। সাথে আছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশে কে স্বাক্ষর করবেন, রাষ্ট্রপতি নাকি প্রধান উপদেষ্টা। নোট অফ ডিসেন্ট গায়েব হয়ে যাওয়াকে বিএনপি বলছে প্রতারণা। গণভোট নিয়ে জামাত ইসলামী তাদের অনুসারীরা বলছে নভেম্বরে গণভোট হতে হবে। অন্যদিকে বিএনপিও তাদের অনুসারীদের দাবি সংসদ নির্বাচনের আগে গণভোট হতে পারবে না। দর্শক, জাতীয় ঐকমত্য কমিশন দুই বিকল্প প্রস্তাবই সরকারের কাছে পেশ করেছে। সমস্যা হলো, যিনি সরকার প্রধান তিনি ঐকমত্য কমিশনের প্রধান। স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, কে কার কাছে প্রস্তাব পেশ করেছেন। প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র অনৈক্যের কারণে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের দুরূহ চ্যালেঞ্জ দেখছে সরকার। তবে গণভোট সহ সনদ বাস্তবায়নের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে সরকার। সরকার একাধিক সূত্র বলছে, সনদ বাস্তবায়ন, গণভোট ও নির্বাচন নিয়ে যে শঙ্কা দেখা দিয়েছে তাতে সবচেয়ে বেশি বিচলিত সরকারের বেশ কয়েকজন সিনিয়র উপদেষ্টা। তারা অধ্যাপক ইউনূসকে জানিয়ে দিয়েছেন 15 নভেম্বরের মধ্যে তাকে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিতে হবে, না হলে বেশ কয়েকজন উপদেষ্টা পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে রেখেছেন। এক্ষেত্রে অধ্যাপক ইউনূস তার 3 রাজনৈতিক মিত্রকে সমানভাবে খুশি করার মতো সিদ্ধান্ত নিতে পারেন। প্রথমত, বিএনপিকে খুশি করার জন্য গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একই দিনে হওয়ার ঘোষণা দিতে পারেন। আবার জামাত এনসিপিকে খুশি করার জন্য স্বয়ংক্রিয়ভাবে 9 মাসের মধ্যে ঐকমত্য কমিশনের সুপারিশ বজায় রাখার ঘোষণা দিতে পারেন। সেটি হলে বিএনপি ও এনসিপি মেনে নেওয়ার সম্ভাবনাই বেশি, কারণ এরই মধ্যে পর্দার আড়ালে বিএনপি সরকারি কিংস পার্টি এনসিপির সাথে সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে এনসিপি কে 20টি আসনে ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছে। বিএনপি সরকার গঠন করলে এনসিপি কমপক্ষে 3টি মন্ত্রিত্ব চায়। বিএনপি সূত্রগুলো বলছে শেষ পর্যন্ত এই প্রস্তাবে বিএনপি রাজি হয়ে যাবে। তবে জামাতের সূত্রগুলো বলছে নির্বাচনের আগে গণভোটের ইস্যুতে এখন তাদের আর পেছানোর উপায় নেই। পেছালে সেটি রাজনৈতিক দিক থেকে বড় পরাজয় হয়ে যাবে। এমন ত্রিশঙ্কুর অবস্থার মধ্যে 1 নভেম্বর সন্ধ্যায় 3 বাহিনীর প্রধান হঠাৎ করে সাক্ষাৎ করেন অধ্যাপক ইউনূসের সাথে। প্রধান উপদেষ্টার দপ্তরের বিবৃতি অনুযায়ী শনিবার সন্ধ্যা 7টায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। বিবৃতিতে বলা হয়, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন নিশ্চিত নিরাপত্তা বজায় থাকে এবং নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সে বিষয়ে সব ধরনের প্রস্তুতি নিতে 3 বাহিনীর প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সূত্রগুলো বলছে, বৈঠকে 3 বাহিনীর পক্ষ থেকে দেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থা নিয়ে শঙ্কার কথা তুলে ধরা হয়। প্রধান উপদেষ্টাকে সংবিধানের মধ্য থেকে সমস্যা সমাধানের কথা বলেন 3 বাহিনীর প্রধান। বৈঠকে আলোচনায় উঠে আসে, এর আগে সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশের অভ্যন্তরীণ আঞ্চলিক পরিস্থিতির হুমকির মুখে পড়ার কথা বলা হয়েছিল। বিষয়টি আবারও 3 বাহিনীর প্রধান তুলে ধরেন। তাছাড়া 1.5 বছর ধরে সেনার সদস্যরা ব্যারাকের বাইরে আছে। ফেব্রুয়ারির পর বিষয়টি আর সম্ভব নাও হতে পারে। বিশেষ করে আরাকান আর্মি সহ বেশ কিছু সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বাড়ছে সীমান্তে। তাই যতটা সম্ভব দ্রুত সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যেতে চান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৈঠকে 1 অক্টোবর ভোলায় বিএনপি ও বিজেপির মধ্যে সংঘাতের বিষয়টি তুলে ধরে সামনে এর চেয়ে খারাপ পরিস্থিতির আশঙ্কা করা হয়। দর্শক, রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদের পক্ষে এনে সরকার যতটুকু বাহবা পেয়েছিল তার বেশি সমালোচিত হয়েছে আইনি ভিত্তি দিতে গিয়ে। প্রশ্ন দেখা দিয়েছে, জুলাই সনদ বাস্তবায়নে আদেশে স্বাক্ষর করবেন কে, রাষ্ট্রপতি নাকি প্রধান উপদেষ্টা।
সরকার সংশ্লিষ্ট একাধিক পক্ষ থেকে বলা হয়েছে অসাংবিধানিক কিছু করা হলে সেটি বিপদ বাড়াতে পারে। 270 দিন বা 9 মাসের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে জুলাই সনদ পাশ হওয়ার বিধানটি অসাংবিধানিক। এটি থাকলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জুলাই সনদে স্বাক্ষর নাও দিতে পারেন, এমন তথ্য আছে সরকারের কাছে। আবার সরকারের উপর চাপ বাড়াতে বিষয়টি নিয়ে বিএনপি আদালতে যাওয়ার চিন্তাও করে রেখেছে। বিএনপিপন্থী আইনজীবীরা এরই মধ্যে জুলাই সনদকে আইনিভাবে চ্যালেঞ্জ করার মতো কমপক্ষে 4টি পয়েন্ট চিহ্নিত করে রেখেছে, যেগুলো আদালত ও সংসদের সাংবিধানিক ক্ষমতাকে সুপারসিড করে। দর্শক, একদিকে অধ্যাপক ইউনূসের সিনিয়র উপদেষ্টারা হতাশ, অন্যদিকে মিত্ররা মুখোমুখি অবস্থানে। আবার নিরাপত্তা শঙ্কার কথা সরকারকে জানিয়েছে সংশ্লিষ্ট বাহিনীগুলো। এমন পরিস্থিতিতে অধ্যাপক ইউনূস আগামী 15 নভেম্বরের মধ্যে কি সিদ্ধান্ত নেবেন? তিনি যদি বিবাদমান দুই পক্ষকে খুশি রাখতে চান তাহলে তাকে অসাংবিধানিক পথে হাঁটতে হবে। সেক্ষেত্রে আরো বড় চাপের মুখে পড়তে পারেন তিনি, এমন আশঙ্কা তার ঘনিষ্ঠ মিত্রদের। সেটি হলে ফেব্রুয়ারিতে নির্বাচনের স্বপ্ন আরো ফিকে হয়ে যাবে। 17 জন গোয়েন্দা কর্মকর্তা, বিদেশি গোয়েন্দা কর্মকর্তা নিহত হয়েছে, তাও আবার বাংলাদেশে। তার মধ্যে একজনেরটা আপনারা হয়তো সবাই জানেন, যেটা ওই যে আমেরিকান এক কর্নেল, যিনি মারা গিয়েছিলেন বাংলাদেশ ওয়েস্টিন হোটেলের ভেতরে, 5 স্টার হোটেলের ভেতরে নিজ রুমেই উনি মারা গিয়েছিলেন। তিনি ছিলেন কর্নেল পদমর্যাদার টেরেন্স জ্যাকসন। উনি একজন প্যারাট্রুপার গোয়েন্দা, সেনা গোয়েন্দা কর্মকর্তা। আসলে ওনার সাথে সেই একই দিনে আরো 3টি লাশ ঢাকা শহরে উদ্ধার হয়েছিল। তার মধ্যে একজনকে পাওয়া গিয়েছিল সুইমিং পুলের ভিতরে, আরো একজনকে হোটেল রুমের ভেতরেই, এবং এগুলো খুব সংগোপনে আমেরিকান এম্বাসি, পাকিস্তান এম্বাসি তারা এই লাশগুলোকে নিয়ে যান। কিন্তু গত 2 মাসে ইন টোটাল 17 জন নিহত হয়েছে। তার মধ্যে কক্সবাজারে আমেরিকান আরো 4 জন, যেটা সেন্ট মার্টিনে 1 জন, 3 জন সম্ভবত কক্সবাজারের কোন একটা হোটেলে, এবং চিটং শহরের ভেতরে শহরের হোটেলে পাওয়া গিয়েছিল 2 জন রেডিসন ব্লুতে, এবং 1 জন অন্য কোনো একটা হোটেলে, আর বাকি সব গিয়েছিল আপনার ঢাকা শহরের ভেতরে। এবং এই যে 17 জনের মধ্যে 5 জন ছিলেন আমেরিকান সামরিক গোয়েন্দা কর্মকর্তা, সবাই প্যারাট্রুপার ছিল। মানে এরা খুব এক্সক্লুসিভ গোয়েন্দা কর্মকর্তা বলতে পারেন আপনারা, যে খুব চৌকস গোয়েন্দা কর্মকর্তা। এছাড়া পাকিস্তানের ছিল 7 জন এবং টার্কির ছিল 5 জন। এবং এগুলো এত সংগোপনে নিয়ে যাওয়া হয়েছিল গত 2 মাসে এই লাশগুলো, যে 2টার খবর ছাড়া বাকি কারো খবর আপনার কোন সংবাদ মাধ্যম বা গণমাধ্যমে আসেনি, তবে গোয়েন্দা কর্মকর্তারা এটা জানেন। এবং বর্তমানে বাংলাদেশের যে ইন্টারিম গভর্নমেন্ট বা ইউনুসীয় গভর্নমেন্ট চলছে, তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আপনার নিরাপত্তা উপদেষ্টাও বলছেন যে ওনারা বাংলাদেশের ভেতরে কি ঘটছে বা কি না ঘটছে, গোয়েন্দাদের গত 3 মাস ধরে গোয়েন্দা কর্মকর্তাদের কোন রিপোর্টও, যেটা মানে প্রতিদিন, সাপ্তাহিক, মাসিক এভাবে আসে, কোন রিপোর্টটা কি 3 মাস ধরে ওনারা পাচ্ছেন না। ওনারা জানেনই না আসলে বাংলাদেশ কি খুব শান্তিতে নাকি অশান্তিতে আছেন, এটা নাকি ওনারা জানেন না। এটা হচ্ছে যে আপনার আমাদের যে নিরাপত্তা উপদেষ্টা, ওনার নিজের ভাষ্য, এবং এটা উনি যেখানে বলেছেন সেখান থেকে খবরটা পেয়েছি, এবং এটা খুব রিলায়েবল সোর্স থেকে পেয়েছি। তো আসলে সে 17 কর্মকর্তা যারা মারা গেলেন, আপনার নির্ঘাত মনে আছে 2016 সালে, মানে 2016 সালে যখন আপনার ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হয়, তখন পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন গোয়েন্দা কর্মকর্তাদেরকে মৃত পাওয়া যাচ্ছিল। কেউ পার্কে, কেউ বাসের ভেতরে, কেউ আপনার ঘরের ভেতরে, কে কিভাবে মারা যাচ্ছিল কেউ জানে না। তবে ওই সময়কার যে মেডিসিনটার কথা সবচেয়ে বেশি প্রকাশ পেয়েছিল, সেই মেডিসিনটার কার্যকারিতা এবং বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে একটু পড়ে জানাচ্ছি, কারণ এটা এই আর্টিকেলটা ছোট্ট একটা আর্টিকেল, কিন্তু একটু পড়ে জানাচ্ছি, এটা গুগল করলে আপনারা পেয়ে যাবেন। আমি আপনাদেরকে এটার ছবিটা পরিপূর্ণ দিয়ে দিব। এই ছবিটা দেখে এবং ইয়েগুলো করলে আপনারা পেয়ে যাবেন। এটা ছিল যে আপনার পোলোনিয়াম 210, পোলোনিয়াম 210, এইটা, এই পোলোনিয়াম 210 এইটা কিন্তু হত্যাকাণ্ডের জন্য প্রথমে ব্রিটেন আবিষ্কার করা, যে এই বিষটা দিয়েই আপনার
রাশিয়ার রাষ্ট্রীয় এজেন্সি বা কেজিবি বা এখন যেটাকে এফএসবি বলা হয়, তারাই করেছিল 2006 সালে লন্ডনে আলেকজান্ডার নিডভেলক নামক এক ব্যক্তিকে, এটা রাশিয়ান এক গোয়েন্দা কর্মকর্তা, কেজিবি ছিল, কেজিবি ছেড়ে দিয়ে পরে চলে আসছে, পরে তাকে এই বিষ প্রয়োগে মারা হয়েছিল। এবং এটাতে নাকি রাশিয়ান যে সরকার আছে তারাও জড়িত ছিল। এবং এই বিষটা, এই যে পোলোনিয়াম 210, এটা এমন এক জাতের তরল পদার্থ যেটা রক্তে যাওয়ার সাথে সাথে, মানে শরীরে যাওয়ার সাথে সাথে কয়েক মিলি সেকেন্ডের ভেতরে আপনার কান খালাস। এবং কেউ বলতে পারেন এটা হার্টকে এতভাবে আপনার এক্সপ্যান্ড করে বা বাড়ায় ফেলে যে হার্ট অ্যাটাক করে মারা যায় কয়েক মিলি সেকেন্ড, তবে 1 সেকেন্ড কয়েক মিলি সেকেন্ডের ভেতরে ভাই সাহেব উপর में চলা যাতা है। এই বিষই নাকি প্রয়োগ করা হয়েছে এই 17 জন। কারণ যেই ভদ্রলোককে আপনারা, যে কর্নেল টেরেন্স জ্যাকবকে যাকে হোটেলে পাওয়া গিয়েছিল, যেটা আমাদের পত্র পত্রিকায় আসছে, তাকে বলা হয়েছে যে হার্ট অ্যাটাক, কোনো ইয়ে নাই, কোনো ক্যামেরা নাই, কিচ্ছু নাই, সে মারা গেছে। আবার যেটা আপনার অন্য হোটেলের সুইমিং পুলের ভিতরে পাওয়া গিয়েছিল, মানে সুইমিং পুলে গোসল করতে গিয়ে এসে পড়ে আছে, এই ধরনের লাশের ইয়ে, তখন 2-1টা গণমাধ্যম আসছে, সবগুলোতে আসলে সেটাও সেম কাহিনী হয়েছে। বাকি যারা মারা গেছে সকলেরই সেম কাহিনী, কিন্তু কোনোটাই আর সংবাদ মাধ্যমে আসে নাই। এটা আমাদের দেশের সরকারও চায় নাই বাংলা পাবলিকে জানানোর, বা আমেরিকা, পাকিস্তান এবং টার্কির লোকজনও চায় না যে এটা কেউ জানুক। কারণ এরকম গোয়েন্দা কর্মকর্তারা যখনই মারা যায় এটা খুব গোপনে রাখা হয়, এবং এটা লাশ দাফন বা লাশ দিয়ে দেওয়ার পর, দাফন কামানোর পরে এটাকে বলা হয় যে এটা অমীমাংসিত বলে এইভাবে রেখে আপনার ফাইল ক্লোজ করা হয়। এই গোয়েন্দা কর্মকর্তাগুলো মারা যাওয়ার পর আপনি একটা জিনিস দেখেন যে গত 2 মাসের ভিতরে এই ঘটনা হলো। হঠাৎ করে গত 3 দিন আগে আমেরিকা এবং ইন্ডিয়া নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করলো, যেখানে ইন্ডিয়ার সাথে আমেরিকার একটা বৈরী সম্পর্ক, ট্যাক্স ম্যাক্স নিয়ে, ওদের পণ্য নিয়ে এটা অবস্থা খুব খারাপ। এই অবস্থায় আবার তাদের মধ্যে একটা নিরাপত্তা চুক্তি স্বাক্ষর হলো। সেই দিকে আবার আজকে যদি আপনারা খেয়াল করেন, আজকে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার, চায়না বর্ডার, পাকিস্তান বর্ডার চতুর্দিকে নো টার্ম ঘোষণা করে দিয়েছে। তার মানে নো টার্ম মানে হচ্ছে কোনো ফ্লাইট চলাচল করবে না, যাত্রীবাহী কোনো বিমান, যাত্রীবাহী না কোনো বিমানই চলাচল করতে পারবে না। কারণ হয়তো বর্ডার এরিয়ায় তারা আপনার ইয়ে করবে, কি বলে এটারে, আপনার মিসাইল টেস্ট করবে, তাদের বিমান প্রশিক্ষণ আছে, তো এরকম 4-5টা ডেট আছে তাদের। এই ডেটের কারণে সুতরাং এখন ডিসেম্বর পর্যন্ত, ডিসেম্বরের প্রায় মনে হয় এই 27 তারিখ পর্যন্ত নো টার্ম ঘোষণা করছে। এখন এই ঘোষণাটাকে আসলে কি কারণে, এটাকে বাংলাদেশের উপর একটা প্রেশার না অন্য কোনো বিষয়, সেটা বুঝতে হবে আপনাদের 2-1 দিন পরে। এতগুলো গোয়েন্দা কর্মকর্তা মারা গেল দেখেন। এবং গত 5 দিন আগে আপনার ইন্ডিয়ার আরেকটা চৌকস ব্রিগেড, যেটা হচ্ছে ভৈরব ব্রিগেড নামে পরিচিত, ভৈরব ব্রিগেডকে সরাসরি বাংলাদেশের সীমানায় মোতায়েন করেছে। এবং পাকিস্তান সীমানায় তাদের আগেরই 20,000 সোলজার আছে, সেটা অন্য কথা, সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। পাকিস্তান ইন্ডিয়া কি করতেছে না করতে, কে কারে মারতেছে, সেটা আমাদের জানার কোনো যুক্তিগত দরকারও নেই। কিন্তু বাংলাদেশের বর্ডারে ভৈরব ব্রিগেড, ভৈরব ব্রিগেডের মধ্যে সব হচ্ছে যে প্যারাট্রুপার, এবং ওরা কমান্ডো, সব কমান্ডো, ওখানে কোনো নর্মাল কোনো ব্যক্তি নেই, সব কমান্ডো এই ভৈরব ব্রিগেড দিয়েছে। তাহলে এখন আপনি চিন্তা করতে পারেন, বা আপনাদের মনে চিন্তা হইতে পারে যে ঠিক আছে, এই আমেরিকান সোলজার, এই গোয়েন্দা কর্মকর্তা মরছে, পাকিস্তানেরটা মরছে, তার কিটা কেন, বা এই হত্যাকাণ্ডের মধ্যে জড়িত কারা? এখন ইন্ডিয়ান 2-1টা সংবাদ মাধ্যম বলছে যে এটাতে জড়িত হচ্ছে যে কেজিবি তাদেরকে খবর দিয়েছিল, এরপরে কে বা কাহারা মেরে গেছে, কেউ তো বলে না যে কে মারছে, এটা জীবনও বলবে না কেউ, সবাই জানে ঘটনা সত্য, প্রমাণ নেই, কেউ বলতে পারবে না। কারণ যেই বিষ দেওয়া হয়েছে, এই বিষটা আপনার খাদ্যের সাথে দেওয়া যায়, পানির সাথে দেওয়া যায়, বাতাসের ভেতর দিয়েও দেওয়া যায়, কারণ আপনার রুমে এসি চলছে ওইখান দিয়েও দিয়ে দেওয়া যায়। তো আমার মনে হয় এদের সবাইকে হয়তো পানি নাই খাওয়ার, এই দুইটার যে কোনো একটা দিয়ে দিছে, বাতাসের মাধ্যমে দিতে পারে ভাই, এটা উপরওয়ালাই জানে এরা কিভাবে করেছে। এটা যেহেতু আমি জানি না, আমি কোনো বিশেষজ্ঞ নই, এই বিষয়টাতে আমি যেতেও চাই না। তাহলে এই বিষক্রিয়ায় সকলে মারা যায়, এবং সকলের লাশই নিয়ে যাওয়া হয়, কোনো পোস্টমর্টম বাংলাদেশে হয় না। বাংলাদেশ সরকারও জানে, আবার আমেরিকান, পাকিস্তানি এবং টার্কিও জানে। এখন কথা হচ্ছে যে রাশিয়ার সাথে আপনার আমেরিকার দুশ্মনী আছে, সেখানে তারা
এদের মারতে পারে, রয়ের সাথে যেহেতু পাকিস্তান আছে, পাকিস্তানকে মারতে পারে, তাহলে তার্কিরে মারলো কারা? এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তাহলে এইখানে একটা ডট আপনার মিলান। সেখানে হচ্ছে যে আপনারা জানেন যে ইসরায়েল এবং প্যালেস্তাইনের যে যুদ্ধ হয়েছিল হামাসের সাথে আইডিএফ এর, ইসরায়েলের, সেই যুদ্ধ মোটামুটি এক পর্যায়ে যায় গত 7-15 দিন আগে স্থগিত হয়েছিল, মানে অস্ত্র বিরতি হয়েছিল, যে কোনো পক্ষে যুদ্ধ করবে না। এরই মধ্যে একটা খবর আন্তর্জাতিক মিডিয়া আসছে, বাংলাদেশের মিডিয়া আসছে কিনা জানি না, আমি CNN এবং ফ্রেঞ্চ 24 জার্মান নিউজগুলোতে দেখেছিলাম যে প্রচুর সংখ্যক আপনার হামাসের যোদ্ধা কর্মকর্তা ওরা এখন পাকিস্তানে ঘাঁটি গেড়েছে। এখন ঘটনা হচ্ছে পাকিস্তানে যে ঘাঁটি গেড়েছে এইটা ইসরায়েল জানে, এবং ইসরায়েল যার কারণে পাকিস্তানের উপর একটা অ্যাটাক করার জন্য তারা চেষ্টা করছে, এবং যে কোনো মুহূর্তে করবে বলে তারা ডিক্লারও দিয়ে রেখেছে যে পাকিস্তানকে অ্যাটাক করবে এবার, কারণ তারা জানে যে হামাস এখন পাকিস্তানে আছে। এবং আপনার গত 10 থেকে 12 দিন আগে আরেকটা জায়গায় খবর পেয়েছিলাম যে হামাসের কিছু লিডার নাকি আবার বাংলাদেশেও ঢুকেছে, বাংলাদেশও আছে, তারা পাকিস্তান এম্বাসির মাধ্যমে বাংলাদেশ আছে এবং পাকিস্তান এম্বাসি তাদেরকে হেল্প করতেছে। এদিকে বাংলাদেশের সাথে একটা চুক্তি অলরেডি হয়েছে যে পাকিস্তানের সামরিক গোয়েন্দা কর্মকর্তারা বাংলাদেশে একটা অফিস করবে, যেটা 54 বছরে পারেনি, সেটা অফিস করবে, এবং এই অফিসে তাদের গোয়েন্দা কর্মকর্তা থাকবে। তাদের গোয়েন্দা কর্মকর্তা থাকবে নাকি হামাস লিডাররা থাকবে, সেই কারণে নাকি মোসাদ এখন বাংলাদেশে আছে। তাহলে আপনারা দেখেন যে আমেরিকা আছে, চায়না আছে, রাশিয়া আছে, ইন্ডিয়া আছে, ইসরায়েলের মোসাদ আছে, ওইদিকে টার্কির গোয়েন্দা সংস্থাও আছে, মানে সারা বিশ্বের গোয়েন্দা সংস্থা সব এখন ঢাকা কেন্দ্র, বাংলাদেশ কেন্দ্র। এদিকে যেহেতু আমেরিকার সাথে ইন্ডিয়ার একটা চুক্তি হয়ে গেছে, আপনার সামরিক চুক্তি হইল, যে নিরাপত্তা চুক্তি, সেই দিকে আবার ইসরায়েলি প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট সহ আরো 6 জন উচ্চপদস্থ কর্মকর্তা ডিসেম্বরের ভেতরে একের পর একের আসবেন, এখানেও কিছু চুক্তি হবে। এই চুক্তি হলে ইন্ডিয়ার সাথে ইসরায়েলের যদি চুক্তি হয়, তাহলে ইসরায়েলের স্বার্থ আছে কার সাথে? হামাস ধ্বংস করতে হবে। তাহলে হামাস আছে কোথায়? পাকিস্তানে। আবার কেউ কেউ বলতেছে হামাস আছে কোথায়? কিছু কিছু বাংলাদেশ, সব না, 2-1 10 জন আছে। ইন্ডিয়ার পেস্কিটা কার সাথে? পাকিস্তানের সাথে। তাহলে আপনার ইসরায়েলের মোসাদ আর র এক হয়ে গেল। আবার ইন্ডিয়ার সাথে খুব ভালো বন্ধুত্ব হচ্ছে কার? আপনার ইসরায়েলের। ইন্ডিয়ার সাথে ইসরায়েলের বন্ধুত্ব, ইসরায়েলের আবার ইন্ডিয়ার সাথে রাশিয়ারও প্রচন্ড বন্ধুত্ব। কেজিবি এখানে আছে, সেই কেজিবির থেকে খবরাখবর ইন্ডিয়ার রয়ের কাছে যাবে, রয়ের থেকে আপনার মোসাদের কাছে যাবে। এই একটা হুলস্থুল কাণ্ডের ভেতরে পড়ে গেল কারা? আমাদের বাংলাদেশ। একদিকে বর্ডারে তাদের সামরিক শক্তি বৃদ্ধি ইন্ডিয়ার, অন্যদিকে পুরো আকাশ সীমা বন্ধ এই মুহূর্তে, আজকে থেকে নোটাম জারি হয়েছে, কিন্তু আজকে থেকে আকাশ সীমা। এখন আসলে কোনটা বাংলাদেশ নিয়ে আসলে হচ্ছেটা কি, এবং বাংলাদেশের ভবিষ্যৎটা কি, বাংলাদেশে কি কি ঘটতে যাচ্ছে, আমরা আগামী আর 20-25 দিনের ভিতরে আরো কি কি দেখবো। এদিকে শুনছি যে এই মাসের ভিতরে আরো অনেক লঙ্কা কাণ্ড ঘটবে, যেগুলো হয়তো আপনারা কেউ কল্পনাও করতে পারছি না, বা কেউ জানতেও ছি না, বুঝতেও ছি না। সরকারের ভেতরেও একটা প্রচন্ড আপনার আতঙ্ক। সরকার এবং বাংলাদেশে এখন যেসব রাজনৈতিক দল, বিএনপি বলেন, জামাত বলেন, সবার ভিতরে একটা আতঙ্ক বিরাজ করছে। তার উপরে সারা দুনিয়ার সমস্ত গোয়েন্দা কর্মকর্তারা একজন আরেকজনকে ঢাকা শহরে মাইরা তাপ করে দিচ্ছে। আপনারা তো স্মরণ থাকতে পারে গত 1-1.5 বছর যাবৎ পাকিস্তানের বিভিন্ন লোকজন, মানে যারা ওই যে মৌলবাদী সংগঠনগুলোর নেতা, বড় বড় নেতা, এরা কেউ পার্কে গুলি খেয়ে মরছে, কেউ বারে মরছে, কেউ হোটেলে মরছে, কেউ মসজিদ থেকে বাইরে হওয়ার সময় মরছে। কে মারছে, কারা মারছে কেউ জানে না। মোটরসাইকেল আসছে, বিমান আসছে, দুম করে মারছে, চলে গেছে। কারা করতেছে কেউ জানে না। সুতরাং সেম ঘটনা আবার বাংলাদেশেও ঘটছে। সুতরাং আসলে যে কি ঘটছে সেটা দৃষ্টি রাখুন। এবং আপনাদের যেটা বললাম, 17 জন বিদেশি গোয়েন্দা কর্মকর্তা, 7 জন পাকিস্তানি, 5 জন আমেরিকান, 5 জন টার্কিশ মারা গেছে। এবং যতটুকু খবর পেলাম যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার টাইমে যে TB2 ড্রোনের জন্য অর্ডার দেওয়া হয়েছিল, যেটার টাকা পয়সা পরিশোধ হয়ে গেছিল, সেই TB2 ড্রোনের নাকি 2টা ড্রোন সম্ভবত যমুনা পাহারা দেওয়ার জন্য গেছে। আমি জানি না যমুনাটা কত বড়, কতটুকু জায়গা আছে। আর TB2 ড্রোন অবশ্য বিমানের মতো না, এগুলা ছোটখাটো হেলিকপ্টারের চেয়ে ছোট, ফকার বিমানের অর্ধেক, একটা ফকার বিমানের অর্ধেক বা হেলিকপ্টারের অর্ধেক বলতে পারেন। তো এগুলো ছাদে রাখা সম্ভব, যে কোনো ছাদে, বিল্ডিং এর ছাদে রাখা সম্ভব। কারণ এটাও শুনলাম যে 2টা TB2 ড্রোন নাকি আছে আপনার যমুনাকে
নিরাপত্তা দেওয়ার জন্য। সুতরাং আমরা দেখতে থাকি যে আরো কি কি হয়। তবে এই যে সরকারের মধ্যে যে এই পরিস্থিতিটা আছে, যে ভয়ানক ভীতি আছে, সেই বিষয়ে আপনাদেরকে কালকে আমি একটা ভিডিওর মাধ্যমে বিষয়টা পুরোটা খোলাসা করে দিব, খোলাসা করে বলবো। সেই পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।